বলা হয়ে থাকে যে মানুষের পরিচয় তার পোশাক আশাক দিয়ে নয়, বরং তার যোগ্যতা দিয়ে হয়। কিন্তু আফসোস, আজকের এই স্বার্থপর পৃথিবীতে মানুষ প্রায়ই ময়লা কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা অমূল্য রত্নকে দেখতে ব্যর্থ হয়। এই গল্পটিও এমন এক হীরের, যাকে পৃথিবী কেবল কয়লা ভেবেছিল, যতক্ষণ না সে তার চমক দিয়ে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিল। মুম্বাইয়ের গগনচুম্বী অট্টালিকাগুলোর মাঝে ফিউচার টেক সলিউশনস নামের এক বড় সফটওয়্যার কোম্পানির আলিশান অফিস ছিল। কাঁচের দেওয়াল ঘেরা এই অফিসটি যতটা ঠান্ডা ছিল, সেখানে কাজ করা মানুষগুলোর আচরণ তার চেয়েও বেশি রুক্ষ ছিল। এই অফিসেরই এক কোণে হাতে চায়ের কেটলি আর কাঁধে ময়লা গামছা নিয়ে দাঁড়িয়ে থাকত ১৩ বছরের রাঘব। ছোট বয়সেই রাঘবের কাঁধে বাড়ির দায়িত্বের বোঝা এসে পড়েছিল। তার বাবা ছিল না এবং মা অসুস্থ থাকত, তাই স্কুলের ব্যাগ ছেড়ে সে চায়ের কেটলি ধরেছিল। কিন্তু রাঘবের চোখে এক আলাদা আভা ছিল। যখন সে বড় বড় ইঞ্জিনিয়ারদের কম্পিউটার স্ক্রিনে কোডিং করতে দেখত, তখন তার পা সেখানেই জমে যেত। তার কাছে সেই অদ্ভুত অক্ষর আর সংখ্যাগুলো কোনো জাদুকরী ভাষার চেয়ে কম মনে হতো না। ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া পুরনো প্রোগ্রামিংয়ের বইগুলো পড়ে এই অশিক্ষিত চাওয়ালা সেটা শিখে নিয়েছিল, যা বড় বড় ডিগ্রিধারীরাও বুঝতে পারত না। আজকের দিনটি কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কোম্পানির মালিক মিস্টার বিনীত খান্না খুব চিন্তায় ছিলেন। আজ তাকে এক বিদেশি ক্লায়েন্টকে অনেক বড় একটা প্রজেক্ট বুঝিয়ে দিতে হতো, যার মূল্য ছিল ১,০০০ কোটি টাকা। অফিসে নিস্তব্ধতা থাকলেও সবার চোখে মুখে টেনশন পরিষ্কার দেখা যাচ্ছিল। রাঘব চুপচাপ সবার ডেস্কে চা রাখছিল, কিন্তু তার নজর বারবার প্রধান সার্ভার রুমের বড় স্ক্রিনটির উপর আটকে যাচ্ছিল। তখনই হঠাৎ পুরো অফিসে লাল বাতি জ্বলতে শুরু করল। মেইন স্ক্রিনে এক অদ্ভুত খুলির চিহ্ন ভেসে উঠল এবং একটি মেসেজ ফ্ল্যাশ হতে লাগল, সিস্টেম হ্যাকড, আপনার সমস্ত ডেটা লক করে দেওয়া হয়েছে। হুলুস্থুল পড়ে গেল। বিনীত খান্না নিজের কেবিন থেকে দৌড়ে বাইরে এলেন। এটা কি হচ্ছে? প্রজেক্ট ম্যানেজার, জবাব দাও, তিনি চিৎকার করে উঠলেন। সিনিয়র ইঞ্জিনিয়ার ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলেন। স্যার, কেউ ফায়ারওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। এটা একটা র্যানসামওয়্যার অ্যাট্যাক। হ্যাকার সমস্ত ফাইল এনক্রিপ্ট করে দিয়েছে। যদি আমরা আগামী ১০ মিনিটের মধ্যে এটাকে না থামাই, তবে ১,০০০ কোটির প্রজেক্ট তো যাবেই, সাথে কোম্পানির সমস্ত গোপন তথ্যও ফাঁস হয়ে যাবে। বিনীত খান্নার মুখ রাগে লাল হয়ে গেল। তোমরা কি কাজের? আমার সমাধান চাই, এক্ষুনি। রাঘব, যে কোণে দাঁড়িয়ে সব দেখছিল, স্ক্রিনে চলা কোডের মধ্যে একটা প্যাটার্ন দেখতে পেল। সে ঠিক এমনই একটা সমস্যার ব্যাপারে রোদ দিতে পাওয়া এক পুরনো ম্যাগাজিনে পড়েছিল। সে নিজের জায়গা থেকে নড়ল। তার মনে ভয় ছিল, কিন্তু কোম্পানিকে বাঁচানোর ইচ্ছা তার চেয়েও বড় ছিল। সে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে মেইন সার্ভার কম্পিউটারের দিকে এগিয়ে গেল। ইঞ্জিনিয়াররা হড়বড়িয়ে কিবোর্ডে আঙুল চালাচ্ছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। রাঘব নিচু গলায় বলল, সাহেব, যদি আপনি ওই নীল লাইনটাকে বাইপাস করে দেন, তবে হয়তো। তার কথা শেষও হয়নি যে বিনীত খান্না পেছনে ঘুরে তাকালেন। এক নোংরা সাধারণ চাওয়ালা ছেলে তার সবচেয়ে সিনিয়র ইঞ্জিনিয়ারকে পরামর্শ দিচ্ছে। বিনীতের টেনশন আর রাগ সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল। তিনি আগুপিছু না ভেবেই রাঘবের গালে সজোরে এক থাপ্পড় কষিয়ে দিলেন। চটার শব্দে পুরো অফিস স্তব্ধ হয়ে গেল। মূর্খ, অসভ্য! বিনীত চিত্রহরে উঠল। তার চোখে যেন আগুন ছিল। তুই এখানে কত বছর ধরে চা খাওয়াচ্ছিস সেটা কোনো ব্যাপার না। তোর যোগ্যতা শুধু এটো কাপ তোলার। তুই একটা অশিক্ষিত রাস্তার ছেলে। তুই আমাদের শেখাবি কম্পিউটার কিভাবে ঠিক করতে হয়? বেরিয়ে যায় এখান থেকে। তোর জন্য আমার মেজাজ আরও খারাপ হচ্ছে। রাঘবের গাল জ্বলছিল, কিন্তু তার চেয়েও বেশি সে তার অপমানে খোঁচা অনুভব করছিল। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে তা পড়তে দিল না। সে মাথা নিচু করে পিছিয়ে গেল, কিন্তু তার নজর এখনও সেই স্ক্রিনের উপর ছিল যেখানে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। ডেটা ডিলিট হতে আর মাত্র ৫ মিনিট বাকি ছিল। অফিসে এখন আর নিস্তব্ধতা নয়, বরং এক ভুতুরে নীরবতা বিরাজ করছিল, যা কোনো বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। বিনীত খান্না হতাশায় নিজের দামি লেদারের চেয়ারে বসে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। সব শেষ হয়ে গেল, তিনি বিড়বিড় করলেন। তার বছরের পর বছর ধরে করা পরিশ্রম, তার সুনাম এবং বাজারে তৈরি করা বিশ্বাস, সবকিছু আগামী ৩ মিনিটের মধ্যে ছাই হতে চলেছিল। সিনিয়র ইঞ্জিনিয়ার হাল ছেড়ে দিয়েছিল। তার গলা কাঁপছিল। স্যার, না, আমাকে ক্ষমা করবেন। এই হ্যাকিং অ্যালগোরিদম একদম নতুন। এটাকে ডিকোড করার জন্য আমাদের অন্তত কয়েক সপ্তাহ সময় প্রয়োজন, আর আমাদের হাতে। সে দেয়ালের ঘড়ির দিকে তাকাল। মাত্র ১৮০ সেকেন্ড আছে। রাঘব এখনও সেখানেই দাঁড়িয়েছিল, নিজের গালে হাত বুলাচ্ছিল।
তার ওখান থেকে চলে যাওয়া উচিত ছিল। ওই অপমানের পর তার ফিরে তাকানোরও উচিত ছিল না। আসলে এই বড় লোকেদের দুনিয়ায় তার কী বা অকাত, একটা চাওয়ালা ছোটু। কিন্তু রাঘবের মন মানছিল না। তার কাছে কম্পিউটার শুধু মেশিন ছিল না, ওগুলো তার বন্ধু ছিল, এবং সে নিজের বন্ধুকে এভাবে মরতে দেখতে পারত না। সে দেখল যে অহংকার আর অজ্ঞতার কারণে সব শেষ হতে চলেছে। তার গালে পড়া সেই থাপ্পড়ের ব্যথা মনে ছিল, কিন্তু তার ভেতরে থাকা জিনিয়াস তাকে চুপ থাকার অনুমতি দিচ্ছিল না। স্যার প্লিজ, রাঘব আবার চেষ্টা করল, কিন্তু এবার তার গলায় ভয় ছিল না, এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। ব্যাস একটা সুযোগ, শুধু একটা কমান্ড টাইপ করতে দিন। বিনীত খান্না তার মাথা তুললেন। তার চোখে এখন রাগ নেই, বরং এক হেরে যাওয়া জুয়ারির অসহায়তা ছিল। তিনি রাঘবের দিকে তাকালেনও না, শুধু শূন্যে তাকিয়ে রইলেন। তার মনে হল যখন সব শেষই হয়ে যাচ্ছে তখন কাউকে বকাঝকড়া বা মারধর করে আর কী লাভ। কিন্তু তখনই কোম্পানির জেনারেল ম্যানেজার চিৎকার করে উঠল, সিকিউরিটি, এই ছোকরাকে বাইরে ফেলে দাও এখান থেকে, এর ফালতু কথা শোনার সময় নেই আমাদের। দুজন হৃষ্টপুষ্ট গার্ড রাঘবের দিকে ধেয়ে এলো, কিন্তু সেই মুহূর্তে রাঘব তাই করল যার আশা সেখানে কেউ করেনি। সে কৃপতার সুযোগ নিল। যেই গার্ডরা তাকে ধরতে এলো সে নিচু হয়ে তাদের হাতের নিচ দিয়ে গলে বিদ্যুৎ গতিতে মেইন সার্ভারের কিবোর্ডের দিকে ঝাঁপিয়ে পড়ল। এই, কি করছিস তুই? গার্ড চিৎকার করল। সরা ওকে, ও সিস্টেম ক্র্যাশ করে দেবে, সিনিয়র ইঞ্জিনিয়ার চিৎকার করে সতর্ক করল। কিন্তু রাঘব কিছুই শুনল না। যেই তার আঙুল কিবোর্ড স্পর্শ করল, পৃথিবীর বাকি আওয়াজ তার কাছে ঝাপসা হয়ে গেল। তার চোখের সামনে শুধু ওই স্ক্রিন আর ওই জট পাকানো কোডিংয়ের লাইনগুলো ছিল। তার মস্তিষ্ক সুপার কম্পিউটারের চেয়েও দ্রুত চলছিল। সে সেই কোডটি টাইপ করতে শুরু করল যা সে রোদ দিতে পাওয়া ওই পুরনো বইয়ের ফুটনোটে পড়েছিল। একটা এমন ব্যাকডোর যা হ্যাকাররা প্রায়ই নিজেদের জন্য খোলা রাখে। তার আঙুল কিবোর্ডে কোনো ওস্তাদ পিয়ানো বাদকের মতো নাচছিল। খটখট খটখট শব্দ ওই থমথমে পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। গার্ড রাঘবকে পেছন থেকে কলার ধরে টেনে ধরল। ছোটখাটো গার্ড জোরে হ্যাচকা টান দিল। রাঘব চেয়ার থেকে পেছনের দিকে পড়ে গেল। তার মাথা মেঝের সাথে ঠুকে গেল, কিন্তু পড়ার ঠিক 1 মিলিসেকেন্ড আগে তার তর্জনী আঙুলটি পুরো শক্তি দিয়ে এন্টার বাটনটি টিপে দিয়েছিল। তোকে তো আমি পুলিশের হাতে তুলে দেব। ম্যানেজার রাগে তার দিকে এগিয়ে গেল। বিনীত খান্নাও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখ রাগে তমতমে করছিল যে এই রাস্তার ছেলেটা হয়তো বাকিটুকুও শেষ করে দিল। তখনই ভরে একটা আলাদা শব্দ হল, একটা লম্বা বিপ, আর তারপর নিস্তব্ধতা। সবার নজর ভয়ে ভয়ে বিশাল স্ক্রিনের দিকে উঠল। ওই লাল রঙের ভয়ানক খুলিটি যা গত 10 মিনিট ধরে তাদের মৃত্যুর পরোয়ানা শোনাচ্ছিল, হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। স্ক্রিন এক মুহূর্তের জন্য কালো হল, আর তারপর সবুজ রঙের অক্ষরে একটা মেসেজ জলজল করতে লাগল। সিস্টেম রিস্টোর্ড, হ্যাকিং প্রচেষ্টা ব্যর্থ, ডেটা রিকভারি 100% সুরক্ষিত। ওই সবুজ মেসেজ দেখে পুরো অফিসে এক মুহূর্তের জন্য যেন শ্বাস থেমে গেল। ওই ম্যানেজার যে এক্ষুনি রাঘবকে পুলিশের হাতে দেওয়ার হুমকি দিচ্ছিল, তার হাত হাওয়ায় ঝুলে রইল। যে গার্ড রাঘবকে মাটিতে আছড়ে ফেলেছিল সে এখন ভয়ে পিছিয়ে গেল। বিনীত খান্না নিজের চোখ ডললেন। তার বিশ্বাস হচ্ছিল না। এটা কি কোনো স্বপ্ন? সত্যিই কি তাদের 1000 কোটির সাম্রাজ্য বেঁচে গেল? তিনি কাঁপা গলায় সিনিয়র ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলেন, শর্মা, এটা কি? সিস্টেম কি সত্যিই ঠিক হয়ে গেছে? ইঞ্জিনিয়ার, যে এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিল, দ্রুত কিবোর্ডের দিকে ঝুঁকল। সে কিছু চেক করল, তারপর সিস্টেম লগ দেখল। তার চোখ কপালে উঠে গেল। সে ধীরে ধীরে ঘুরল এবং অবিশ্বাসের সাথে রাঘবের দিকে তাকাল, যে তখনও মাটিতে পড়ে ভয়ে তাদের দিকে তাকিয়েছিল। স্যার, ইঞ্জিনিয়ারের গলা ধরে এলো, এটা শুধু ঠিক হয়নি। এই ছেলেটা, ও শুধু এনক্রিপশন ভাঙেনি, বরং ওই হ্যাকারের সিস্টেমে একটা রিভার্স ভাইরাসও ঢুকিয়ে দিয়েছে। এখন ওই হ্যাকার আমাদের ফাইল কখনো ছুঁতেও পারবে না। ও সেটা করে দেখিয়েছে যা আমাদের পুরো আইটি টিম করতে পারেনি। স্যার, এটা কোডিনের এমন একটা স্তর যা আমি আমার 20 বছরের কেরিয়ারে দেখিনি। ও তো জিনিয়াস। এটা শোনা মাত্রই বিনীত খান্নার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে ছেলেটিকে তিনি এক্ষুনি অশিক্ষিত আর গণ্ড মূর্খ বলে থাপ্পড় মেরেছিলেন, সেই তার পুরো উত্তরাধিকারকে ছাই হওয়া থেকে বাঁচাল। ওদিকে মেঝেতে পড়ে থাকা রাঘব ব্যথায় কাতরাচ্ছিল। তার মাথার পেছনের অংশ থেকে হালকা রক্ত বেরোচ্ছিল, যেখানে সে মেঝের সাথে ধাক্কা খেয়েছিল। তার মনে হল অফিসে এই নীরবতা কোনো বড় ঝড়ের পূর্বালক্ষণ। সে ভাবল হয়তো সে কম্পিউটার খারাপ করে দিয়েছে। সে ভয়ে ভয়ে পেছাতে লাগল, হাত জোড় করে মিনতি করল,
মাফ করে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি তো শুধু সাহায্য করছিলাম। প্লিজ আমাকে পুলিশের হাতে দেবেন না সাহেব। আমার মা অসুস্থ সাহেব, আমি জেলে যেতে পারব না। তার মাসুম আর ভীত গলার স্বর সেই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসের ঠান্ডা পরিবেশকে গলিয়ে দিল। রাঘবের চোখ দিয়ে জল পড়ছিল আর সে নিজের গাল বোলাচ্ছিল, সেই গাল যেখানে বিনীত তাকে মেরেছিলেন। সে বারবার নিজের ফাটা জামা দিয়ে চোখের জল মুছছিল। সে ভাবছিল এবার তার খুব মার জুটবে। আমি এখনই চলে যাচ্ছি সাহেব, আমার আজকের হাজিরাও দেবেন না, শুধু আমাকে যেতে দিন। রাঘব ওঠার চেষ্টা করল, কিন্তু মাথা ঘোরার কারণে সে টলে গেল। বিনীত খান্নার এমন মনে হল যেন কেউ তার গালে ওই থাপ্পড়ের চেয়েও জোরে থাপ্পড় মেরেছে যা তিনি রাঘবকে মেরেছিলেন। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে তার পায়ের কাছে পড়েছিল। একদিকে তার কোটি কোটি টাকার মুনাফা, আর অন্যদিকে একটা গরিব ছেলের এই নিঃস্বার্থ কাজ এবং বিনিময়ে পাওয়া ওই অপমান। অনুশোচনার এক ঢেউ তার ভেতরে খেলে গেল। বিনীত ধীরে ধীরে রাঘবের দিকে এগোলেন। রাঘব তাকে নিজের দিকে আসতে দেখে আরও ভয় পেয়ে গেল। সে নিজের হাত মুখের সামনে তুলে নিল, যেন সে মার থেকে বাঁচার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেক কর্মচারীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। বিনীত রাঘবের কাছে পৌঁছালেন, কিন্তু এবার হাত তোলার জন্যে নয়। তিনি ওই নোংরা মেঝেতে নিজের দামি স্যুটের পরোয়া না করে রাঘবের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। বিনীত খান্না কাঁপতে থাকা হাতে রাঘবের নোংরা আর খসখসে হাত দুটো নিজের হাতে তুলে নিলেন। পুরো অফিসে পিনপতন নীরবতা ছিল, শুধু এসির গুনগুন শব্দ শোনা যাচ্ছিল। যে হাত দিয়ে তিনি কয়েক মিনিট আগে এই বাচ্চাটাকে থাপ্পড় মেরেছিলেন, সেই হাত দিয়েই এখন তিনি খুব আদরে তার মাথা থেকে ঝরতে থাকা রক্ত মুছে দিচ্ছিলেন। সাহেব, আমার ইউনিফর্ম নোংরা, আপনার স্যুট খারাপ হয়ে যাবে। রাঘব নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করল। তার গলা তখনও ভীত ছিল। সে বুঝতে পারছিল না যে মালিকের একটা ধমকে বড় বড় ম্যানেজাররা কাঁপে। তিনি তার সামনে মেঝেতে কেন বসে আছেন? বিনীতের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে রাঘবের হাতে পড়ল। আমার ইউনিফর্ম নোংরা নয় বাবা, আমার চিন্তা নোংরা ছিল। বিনীতের গলা ধরে এলো। স্যুট তো 1000টা পাওয়া যাবে, কিন্তু আজ তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ, যা বাজারে বিক্রি হওয়া যে কোনো সম্পদের চেয়ে বেশি দামি। আমাকে মাফ করে দাও রাঘব, আমি তোমাকে তোমার যোগ্যতা নয়, বরং নিজের নিচু মানসিকতা দেখিয়েছিলাম। রাঘব অবাক হয়ে গেল। সে নিজের জীবনে গালি আর ধাক্কা তো অনেক খেয়েছে, কিন্তু ক্ষমা, তাও এত বড় মানুষের কাছে থেকে, এটা তার কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। বিনীত রাঘবের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো রাঘব, তুমি এসব কোথা থেকে শিখলে? এই কোডিং, এই হ্যাকিং, এসব তো বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজেও শেখানো হয় না। তোমার কাছে তো কম্পিউটারও নেই। রাঘব ভয়ে ভয়ে কোণে রাখা ময়লার ঝুড়ির দিকে ইশারা করল। সাহেব, ওটা যখন আপনারা পুরনো বই আর প্রিন্ট আউট রোদ দিতে ফেলে দিতেন, আমি ওগুলো বাড়ি নিয়ে যেতাম। রাতে স্ট্রিট লাইটের নিচে বসে পড়তাম, আর যখন আমি আপনাদের সবাইকে চা দিতে আসতাম, তখন লুকিয়ে লুকিয়ে দেখতাম যে আপনারা আঙ্গুল কিভাবে চালান। আমার মনে হলো হয়তো এসব শিখে আমিও একদিন বড় মানুষ হতে পারব। আমি চুরি করিনি সাহেব, শুধু জ্ঞান কুড়িয়েছিলাম যা আপনারা ফেলে দিয়েছিলেন। এটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তারা যে বইগুলোকে আবর্জনা ভাবত, এই ছেলেটি সেগুলোকেই নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছিল। বিনীত বুঝতে পারলেন যে তারা যাকে কয়লা ভেবে দূরে ঠেলছিলেন, সে আসলে ধুলোয় ঢাকা হিরে। তখনই কনফারেন্স রুমের বড় স্ক্রিনে ভিডিও কলের ঘণ্টা বাজল। সেই বিদেশি ক্লায়েন্ট। সবার বুক আবার জোরে ধড়ফড় করতে লাগল। বিনীত সাহস করে কল ধরলেন। স্ক্রিনে ক্লায়েন্টের মুখ দেখা গেল, কিন্তু সে রাগে ছিল না, সে হাসছিল এবং হাততালি দিচ্ছিল। মিস্টার খান্না, ক্লায়েন্ট উত্তেজিত হয়ে বললেন, অদ্ভুত, আমরা আমাদের সিস্টেমে দেখেছি কিভাবে আপনার সার্ভার ওই আক্রমণ থামালো। ওই রিভার্স ভাইরাসের চালটা তো কামাল ছিল। যে ওই কোড লিখেছে সে কোনো সাধারণ মানুষ নয়, একজন জিনিয়াস। আমরা এই ডিল পাকা করছি, কিন্তু একটা শর্তে, আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে চাই যে এই জাদু করেছে। বিনীত খান্না হাসলেন। তিনি ধীরে ধীরে রাঘবকে নিজের বাহুতে তুলে নিলেন এবং তাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলেন।
রাঘবকে তার ছেঁড়া জামাকাপড় আর এলোমেলো চুলে স্ক্রিনে দেখা যাচ্ছিল। মিস্টার স্মিথ, বিনীত গর্বের সাথে বললেন, দেখা করুন আমাদের চিফ সেভিয়ারের সাথে। ও কোনো ইঞ্জিনিয়ার নয়, ও রাঘব। আজ পর্যন্ত ও আমাদের অফিসে চা খাওয়াতো, কিন্তু আজ ও আমাদের জীবনের সেই পাঠ পড়িয়েছে যা কোনো ইউনিভার্সিটি শেখাতে পারে না। ক্লায়েন্ট অবাক ছিলেন, কিন্তু তিনি সম্মানে মাথা নোয়ালেন। পুরো অফিস, যা কিছুক্ষণ আগে রাঘবকে ধাক্কা মারছিল, এখন করতালির শব্দে ফেটে পড়ল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। বিনীত খান্না জানতেন যে শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। অনুতাপ শব্দ দিয়ে নয়, কর্ম দিয়ে হয়। বিনীত রাঘবের দিকে তাকালেন এবং এমন এক সিদ্ধান্ত নিলেন যা সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে চমকে দিয়েছিল। তিনি তার ম্যানেজারের দিকে ইশারা করলেন, মিস্টার ভার্মা, রাঘবের রেজিগনেশন লেটার টাইপ করুন। রাঘব ঘাবড়ে গেল। সাহেব, আমাকে চাকরি থেকে বের করবেন না। মায়ের ওষুধ কিভাবে আসবে? বিনীত তার মাথায় হাত বুলিয়ে দিলেন। চাকরি থেকে বের করছি না বাবা, তোমাকে চাওয়ালার চাকরি থেকে মুক্তি দিচ্ছি। বিনীত খান্নার কথাগুলো সেখানে দাঁড়িয়ে থাকা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। চাওয়ালার চাকরি থেকে মুক্তি, এই কথাগুলো বাতাসে ভাসছিল। রাঘবের চোখে এখনও ভয় ছিল। তার মনে হল হয়তো মালিক মজা করছেন। বিনীত নিজের কথা এগিয়ে নিয়ে গেলেন। আজ থেকে তুমি এই অফিসে ছোটু নয়, বরং রাঘব স্যার হয়ে আসবে। তিনি নিজের পকেট থেকে একটা চেক বই বের করলেন, কলম তুললেন এবং দ্রুত কিছু লিখলেন। চেক ছিঁড়ে তিনি রাঘবের নোনরা হাতে ধরিয়ে দিলেন। রাঘব কাঁপতে থাকা হাতে চেকটি দেখল। তাতে লেখা টাকার অঙ্ক দেখে তার চোখ কপালে উঠে গেল। ৫ লক্ষ টাকা! সে তার পুরো জীবনে এতগুলো শূন্য একশোতে দেখেনি। এটা কি মালিক? এটা অনেক বেশি। আমার মায়ের চিকিৎসার জন্য তো শুধু ১০,০০০ টাকা চাই। বিনীত ভালোবাসার সাথে তার কাঁধে হাত রাখলেন। এটা ভিক্ষা নয় রাঘব, আর না কোনো দান। আজ তুমি কোম্পানির ১,০০০ কোটি টাকা বাঁচিয়েছ। এটা সেই কাজের খুব ছোট একটা পারিশ্রমিক। আর রইল তোমার পড়াশোনার কথা। বিনীত HR ম্যানেজারের দিকে তাকালেন। মিস মালবিকা, আজই রাঘবকে শহরের সবচেয়ে ভালো ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করানো হোক। এর বই থেকে শুরু করে কলেজ পর্যন্ত পড়াশোনার সমস্ত খরচ ফিউচার ট্যাক্স সলিউশনস বহন করবে। আর হ্যাঁ, আজ থেকে রাঘব আমাদের কোম্পানির অনারারি টেকনিক্যাল অ্যাডভাইজার। হলের নিস্তব্ধতা এবার করতালির গর্জনে বদলে গেল। কিন্তু এবার তালি কোনো চাপে নয়, বরং মন থেকে বাজছিল। ওই ম্যানেজার যে রাঘবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, এখন নজর নিচু করে এগিয়ে এলো। আমাকে মাফ করে দাও ভাই, আমি আমার ডিগ্রির অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমাকে মানুষই দেখা যাচ্ছিল না। তুমি আজ আমাকে শিখিয়ে দিলে যে জ্ঞান কোনো বড় ইউনিভার্সিটির উপর নির্ভরশীল নয়। রাঘবের মন ভরে এলো। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে অফিসে তাকে জল খাওয়ার জন্য অনুমতি নিতে হতো, সেখানে আজ বড় বড় অফিসাররা তার কাছে ক্ষমা চাইবে। সে নিচু হয়ে বিনীত খান্নার পা ছোঁয়ার চেষ্টা করল। এটা তার সংস্কার ছিল। কিন্তু বিনীত তাকে থামিয়ে দিলেন এবং জড়িয়ে ধরলেন। না বাবা, প্রতিভাকে পায়ে নয়, মাথায় করে রাখা হয়। চলো, আর দেরি করো না। তোমার মা হাসপাতালে অপেক্ষা করছেন। আজ তাকেই সুখবর দিতে আমি নিজে তোমার সাথে যাব। বিনীত তার চকচকে মার্সিডিজ গাড়ি অফিসের দরজায় আনালেন। যখন রাঘব ওই আলিশান গাড়িতে বিনীত খান্নার পাশের সিটে বসল, তখন সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। ময়লা জামা সেটাই ছিল, মুখও সেটাই ছিল, কিন্তু চোখে যে অসহায়তা ছিল তা এখন উধাও হয়ে গিয়েছিল। তার জায়গা আশা আর আত্মবিশ্বাস নিয়ে নিয়েছিল। রাঘবের মা এক সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ছেঁড়া কম্বলে মুড়িয়ে কাতরাচ্ছিলেন। যখন তিনি নিজের ছেলেকে এক বড় সাহেবের সাথে আসতে দেখলেন, তখন তিনি ঘাবড়ে গেলেন। কি হলো রাঘব, তুই কিছু ভুল করিসনি তো? পুলিশ আসেনি তো? মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন। রাঘব দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কাঁদতে লাগল। না মা, আজ তোর ছেলে কোনো ভুল করেনি। আজ তোর ছেলে কামাল করে দিয়েছে। এখন তোকে আর কখনো ওষুধের জন্য ছটফট করতে হবে না মা। এখন আমরা বড় বাড়িতে থাকব, আর আমি এবার স্কুলে যাব মা। বিনীত খান্না দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার চোখ ভিজে গিয়েছিল। তিনি অনুভব করলেন যে আজ তিনি শুধু ডেটা বাঁচাননি, বরং একটি পরিবার, একটি ভবিষ্যৎ এবং একটি প্রতিভাকে হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। এই সওদা তার জীবনের সবচেয়ে সেরা সওদা ছিল। কিন্তু সময়ের চাকা ঘোরার এখনও বাকি ছিল। আজকের এই ঘটনা কেবল একটি শুরু ছিল। আসল গল্প তো এখন শুরু হতে চলেছিল, যখন ওই কয়লা পুরোপুরি পালিশ হয়ে হিরে হতে চলেছিল। সময়ের ডানা থাকে, আর তা কখন উড়ে যায় তার অনুভূতি মানুষের তখন হয় যখন সে পেছনে ঘুরে নিজের অতীতের দিকে তাকায়। ওই ঝোড়ো রাত পেরোনোর 12 বছর হয়ে গিয়েছিল।
গঙ্গায় অনেক জল বয়ে গিয়েছিল এবং মুম্বাইয়ের স্কাইলাইনও বদলে গিয়েছিল। শহরের সবচেয়ে আলিশান তাজ হোটেলের কনভেনশন হল কানায় কানায় পূর্ণ ছিল। উপলক্ষ ছিল গ্লোবাল টেক ইনোভেটর্স অ্যাওয়ার্ড। দেশ বিদেশের বড় বড় শিল্পপতি, মন্ত্রী এবং মিডিয়ার লোকজন সেখানে উপস্থিত ছিল। ক্যামেরার ফ্ল্যাশলাইট চমকাচ্ছিল। কিন্তু এই ভিড়ের এক কোণে পেছনের সারিতে এক বৃদ্ধ ব্যক্তি চুপচাপ বসেছিলেন। তার চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। ইনি বিনীত খান্না ছিলেন। সময়ের চক্র বিনীতের জন্য একটু নিষ্ঠুর প্রমাণিত হয়েছিল। গত কয়েক বছরে আর্থিক মন্দা এবং নতুন প্রতিযোগিতার কারণে তার কোম্পানি ফিউচার টেক পিছিয়ে পড়েছিল। আজ তিনি এই হলে এক দিগ্গজ হিসেবে নয়, বরং এক সাধারণ আমন্ত্রিত অতিথি হিসেবে বসেছিলেন। যে দুনিয়ায় এক সময় তার রাজত্ব ছিল, আজ সেখানে নতুন খেলোয়াড়দের দাপট ছিল। তাকে কেউ চিনতেও ছিল না। তখনই মঞ্চে ঘোষকের আওয়াজ গুঞ্জিত হল, ভদ্রমহিলা ও মহাশয়গণ, এবার অপেক্ষার পালা শেষ হল। আপনাদের করতালির গর্জনের সাথে স্বাগত জানান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল সফটওয়্যার কোম্পানি ইনফিনিটি সলিউশনসের তরুণ সিইও এবং এই বছরের টেক অফ দ্য ইয়ার বিজয়ী মিস্টার রাঘব। পুরো হল দাঁড়িয়ে পড়ল। করতালির শব্দ এত জোরে ছিল যে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। মঞ্চে স্পটলাইট ঘুরল এবং এক ২৫ বছরের যুবক গাঢ় নীল রঙের ইতালিয়ান স্যুটে মাপা পদক্ষেপে মাইকের দিকে এগিয়ে গেল। তার ব্যক্তিত্ব এতই প্রভাবশালী ছিল যে লোকেরা চোখের পাতা ফেলতে ভুলে গেল। বিনীত খন্না নিজের ঝাপসা চোখে মঞ্চের দিকে তাকালেন। তার বুক জোরে ধরফর করে উঠল। এটা কি সেই রাঘব, সেই ভীতসন্ত্রস্ত ছেঁড়া জামা পরা চাওয়ালা ছেলে? আজ রাঘবের মুখে সেই ভয় নেই, বরং এক সিংহের মতো আত্মবিশ্বাস ছিল। বিনীতের চোখে গর্বের অশ্রু ভাসতে লাগল। তিনি যে চারাগাছ লাগিয়েছিলেন, আজ তা বটগাছ হয়ে গিয়েছে। রাঘব ট্রফি নিল এবং মাইকটি নিজের কাছে টেনে নিল। ধন্যবাদ। তার গম্ভীর আর ভারী গলা হলে গুঞ্জিত হল। লোকেরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে যে আমি রাস্তা থেকে উঠে রাজপ্রাসাদ পর্যন্ত কিভাবে পৌঁছলাম। আমার অনুপ্রেরণা কে? তারা কি বিল গেটস নাকি স্টিভ জবস? পুরো হল শ্বাস বন্ধ করে শুনছিল। রাঘব হাসল। না, আমার অনুপ্রেরণা ওই মানুষেরা নন। আমার অনুপ্রেরণা আমার গডফাদার, আমার গুরু, সেই ব্যক্তি যিনি এক কয়লার টুকরোর মধ্যে লুকিয়ে থাকা হীরেকে চিনেছিলেন, যিনি আমাকে তখন হাত বাড়িয়ে দিয়েছিলেন যখন পৃথিবী আমাকে লাথি মারছিল। রাঘব ভিড়ের মধ্যে নজর ঘোরাতে শুরু করল। সে কাউকে খুঁজছিল। ভিআইপি সিটে বসে থাকা লোকেরা আশা ভরা নজরে তাকাচ্ছিল, কিন্তু রাঘবের নজর পেছনের অন্ধকার সারিগুলোর দিকে গেল। মিস্টার বিনীত খন্না, আপনি যেখানেই থাকুন দয়া করে দাঁড়িয়ে যান, রাঘব বলল। সবাই এদিক ওদিক তাকাতে লাগল। বিনীত খন্না স্তব্ধ হয়ে গেলেন। তিনি আশা করেননি যে আজ পৃথিবীর শিখরে দাঁড়িয়ে থাকা এই মানুষটি তাকে মনেও রাখবে। তিনি সংকোচে নিজের চেয়ারে সেটে গেলেন, কিন্তু রাঘব মঞ্চ থেকে নিচে নেমে এল। ক্যামেরার ফোকাস রাঘবের পিছু পিছু চলতে লাগল। রাঘব সোজা পেছনের সারিগুলোর দিকে এগিয়ে গেল। ভিড় আপনা আপনি সরে গেল। রাঘব সেখানে পৌঁছল যেখানে বিনীত খন্না বসেছিলেন। বিনীতের চোখ জলে ভরা ছিল। তিনি দাঁড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু কাঁপতে থাকা পা সঙ্গ দিল না। রাঘব এগিয়ে গিয়ে তাকে সাহারা দিল। স্যার, রাঘব সেই পুরনো শ্রদ্ধার সাথে বলল, 12 বছর আগে আপনি আমার নোংরা হাত ধরেছিলেন। আজ যদি আমি এই ট্রফি নিজের হাতে নিতে পেরেছি, তবে সেটা শুধু আপনার কারণে। এই অ্যাওয়ার্ড আমার নয়, আপনার। রাঘব পৃথিবীর সামনে, হাজারো ক্যামেরার সামনে সেই বৃদ্ধ বিনীত খন্নার পা ছুঁল। সেই মুহূর্তে পুরো অডিটোরিয়াম আবেগের সাগরে ডুবে গেল। বড় বড় কড়া মেজাজের বিজনেসম্যানরাও নিজের চোখের কোণ মুছতে দেখা গেল। বিনীত খন্না, যিনি কিছুক্ষণ আগে নিজেকে এক হেরে যাওয়া এবং বিস্মৃত মানুষ ভাবছিলেন, আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মনে করছিলেন। তিনি রাঘবকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার চোখের জল রাঘবের দামি কোট ভিজিয়ে দিচ্ছিল। রাঘব, বিনীত ধরা গলায় বললেন, আজ তুই আমাকে সেই গুরুদক্ষিণা দিয়েছিস যা খুব কম গুরুই পেয়েছেন। আমার মনে হয়েছিল আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু তুই আজ আমাকে আবার জীবিত করে দিলি। রাঘব হাসতে হাসতে নিজের পকেট থেকে একটা রুমাল বের করল এবং বিনীতের চোখের জল মুছিয়ে দিল, ঠিক যেমন বছরখানেক আগে বিনীত তার রক্ত আর চোখের জল মুছিয়েছিলেন। সময়ের চাকা পুরো ঘুরে গিয়েছিল। রাঘব মাইক আবার হাতে নিল এবং ভিড়কে সম্বোধন করল। বন্ধুরা, গল্প এখানে শেষ হয় না। আমি জানতে পেরেছি যে মার্কেটের ওঠানামার কারণে বিনীত স্যারের কোম্পানি ফিউচার টেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। হলে আবার নিস্তব্ধতা নেমে এলো।
লোকেরা ভাবল হয়তো রাঘব এবার বিনীতের কোম্পানি কিনে নেওয়ার ঘোষণা করবে। তাই রাঘব তার কথা চালিয়ে গেল। আজ আমি আমার কোম্পানি ইনফিনিটি সলিউশনস এবং ফিউচার টেকের একীভূতকরণের ঘোষণা করছি। কিন্তু এটা কোনো অধিগ্রহণ নয়, এটা একটা অংশীদারিত্ব। আর আমি এটা জানাতে গর্ববোধ করছি যে এই নতুন গ্রুপের চেয়ারম্যান আর কেউ নন, বরং আমার মেন্টর মিস্টার বিনীত খান্না হবেন। বিনীত খান্না চমকে গেলেন। তিনি রাঘবের হাত ধরে ফেললেন। না বাবা, এটা হতে পারে না। আমার কোম্পানি লোকসানে আছে। আমি তোর ওপর বোঝা হতে চাই না। রাঘব বিনীতের হাত নিজের 2 হাতে ধরল এবং সবার নজরের সামনে বলল, স্যার, কোম্পানি ব্যালেন্স শিট দিয়ে নয়, ভিশন আর অভিজ্ঞতা দিয়ে চলে। আমার কাছে গতি আছে, কিন্তু দিক নির্দেশনা আপনার কাছে আছে। আপনি আমাকে ওই দিন আবর্জনা থেকে তুলে চেয়ারে বসিয়েছিলেন। আজ এটা আমার কর্তব্য যে ওই চেয়ারের আসল হকদার যেন তাতে বসেন। করতালির গর্জনে আবার ছাদ কেঁপে উঠল। ক্যামেরা ওই ঐতিহাসিক মুহূর্তটিকে বন্দি করে নিল। এক তরুণ শিষ্য এবং তার বৃদ্ধ গুরু একসাথে হাতে হাত রেখে দাঁড়িয়েছিলেন। সেই রাতে পৃথিবী শুধু একটা বিজনেস ডিল দেখেনি, বরং কর্মের সবচেয়ে সুন্দর রূপ দেখেছে। বিনীত খান্না একদিন কোনো স্বার্থ ছাড়াই এক গরিব বাচ্চার মাথায় হাত রেখেছিলেন, আর আজ সেই হাত তার সাহারা হয়ে দাঁড়িয়েছিল। সত্যিই বলা হয়, আপনি পৃথিবীকে যা দেন সেটাই ঘুরে আপনার কাছে ফিরে আসে। কখনো কখনো সেটা সঙ্গে সঙ্গে আসে, আর কখনো কখনো সেটা ফিরে আসতে 12 বছর লেগে যায়। কিন্তু কর্ম নিজের ঠিকানা কখনো ভোলে না। সেই থাপ্পড় যা ওই দিন অফিসে গঞ্জিত হয়েছিল, তা ছিল এক অহংকারের সমাপ্তি। আর আজ যে তালিবাদ ছিল, তা ছিল মানবতার জয়ের সূচনা। মঞ্চের আলোয় জ্বলজ্বল করা রাঘব আর বিনীত এই কথার জীবন্ত প্রমাণ ছিলেন যে আসল সাফল্য ব্যাংক ব্যালেন্সে নয়, বরং সেই মানুষদের মধ্যে রয়েছে যাদের আপনি গড়ে তুলেছেন।